স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতেই আমাদের আয়োজন আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাওয়ার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল। আমজনতার আজকের বিষয়ে যা গেল যা আসছে। আমাদের সঙ্গে আছেন মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের আহ্বায়ক তিনি। তার কাছে আমি জানতে চাই, আপনি বলেছেন আওয়ামী লীগ এবার একা একা খেলতে পারবে, এটা আপনি মনে করেন না। আগামীতে সরকার বিরোধীদের জয় দেখতে পাচ্ছেন আপনি। এখন আপনার এই কথা নিয়ে আপনার কাছে আমার দুটি প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, কোন যুক্তিতে আপনি মনে করেন যে আওয়ামী লীগ খেলায় একা পারবে না? মানে আওয়ামী লীগ একাই তো পেরে আসছে এবং দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে, সেটা দেশে যেমন আলোচনা হচ্ছে, দেশের বাইরেও বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে। প্রশ্ন নম্বর 2, সরকার বিরোধীদের জয় দেখতে পাচ্ছেন আপনি বলেছেন। এই যে বিরোধীদের শব্দটা বা এই যে বহুবচন আপনি ব্যবহার করেছেন, এই বহুবচন দিয়ে আপনি আসলে কাদের কাদের বোঝাতে চাইছেন? অনেকদিন পরে যমুনা টিভিতে আসলাম আপনাদের কথায়। প্রথমেই যারা যমুনা টিভির দর্শক আছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনি যেরকম করে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের মধ্যেই কিন্তু ডিটেল খেয়াল করেন যে একটা স্বীকৃতি আছে যে এতদিন ধরে ক্ষমতাসীন দল একাই খেলেছে। এবং আমি বলছি যে এই যে একা খেলার বিষয়টা, যেটা আপনি এখন স্বীকার করলেন, এটা সারা পৃথিবী স্বীকার করে। সারা দেশের মানুষ তো দেখেছেই কি কি হয়েছে। পরপর দুটো নির্বাচন, যে প্রথমটা একা একাই, দ্বিতীয়টাও একা একাই। প্রথমটা একটা কূটকৌশলে জিতে, পরেরটা গায়ের জোরে শেষ পর্যন্ত পুরো প্রশাসনকে ব্যবহার করে। আমি বলছি যে এই খেলা ক্ষমতাসীনরা সামনের নির্বাচনে খেলতে পারবে না। কেন পারবে না? আমি মনে করি যে বিশ্বব্যাপী অনেকে এরকম করে বলেন যে এক নায়কত্ববাদী শাসনের বিস্তার ঘটছে, তারা জয়লাভ করছে। কিন্তু আমি মনে করছি যে না, বরঞ্চ ন্যায়নিষ্ঠ গণতান্ত্রিক আন্দোলনের জনতার জয় হচ্ছে। বরঞ্চ যারা এক নায়কত্ব চালাতে চান, এক ব্যক্তি, এক দল বা একটা বাহিনীর শাসন চালাতেন, তারা পরাজিত হচ্ছেন একটা একটা করে। বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্যটা এরকম করে আস্তে আস্তে তৈরি হচ্ছে যে গণতন্ত্রের সপক্ষে কথাবার্তা জয় জোরদার হচ্ছে। এইসব মিলেই আমি মনে করি যে একা একা তারা খেলতে পারবে না, এটা মনে করি। আর আমার কাছে খুব অবাক লাগলো, জানেন, আপনি যখন বললেন যে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আসলে আমি ইকোনমিক্সের ছাত্র, খুব যে ভালো ছাত্র ছিলাম সেরকম না, নিয়মিত লেখাপড়া করি সেরকমও না। আর বোঝেন তো, অর্থনীতি মানে এটা একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে এভরিডে বিজনেস অফ লাইফ। মানে মানুষের দৈনন্দিন জীবনের মধ্যেই অর্থনৈতিক চিত্রটা আপনি খুঁজে পান। আপনি বাংলাদেশের 17, 18 কিংবা 20 কোটি মানুষ যেটাই হোক, তাদের দৈনন্দিন জীবনযাত্রা যদি খোঁজ নেন, তাহলে এখানে উন্নয়নের কোনো ছোঁয়া নাই। সবাই জানে, স্বীকৃত সত্য, গত 1 বছরে 1.5 বছরে এই দেশে দরিদ্রের সংখ্যা বেড়েছে 2 কোটির মতো। এই দেখেন, 1.5 বছর ধরে স্কুল বন্ধ ছিল, মানে পৃথিবীতে আর কোনো দেশে ছিল না এইটা। ইউনিসেফ যারা লেখাপড়ার দিকে দেখেন, তাদের সহায়ক সংগঠনের স্টাডি থেকে বেরিয়েছে বাংলাদেশ ওয়াজ সিঙ্গুলার ইন দিস। এখন আমরা বলছি না 5% নিচে আমাদের
ইনফেকশন রেট আছে। এখন আমরা ইউনিভার্সিটি খুলতে পারিনি, স্কুল কলেজ রেগুলার করতে পারিনি। আর একদম শুরুর দিকে কিন্তু আমাদের 5%-এর নিচে রেট ছিল ইনফেকশনের, তখন আমরা করিনি। মাঝখান দিয়ে শিক্ষামন্ত্রী বললেন 5%-এর কম ইনফেকশন হলে আমরা সব খুলে দিতে পারি। তো আগে কি করেছেন, বর্তমানে কি করছেন? এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলো কত বড় ক্ষতি হয়েছে, এটা মানে আরো বছরে বছরে আমরা বুঝতে পারবো। এটা সবাই স্বীকার করছেন যে এত বড় ক্ষতি হয়েছে। তো উন্নয়ন মানে কি? মানুষের দারিদ্র্য বেড়েছে, কোনো বিনিয়োগ নাই, কোনো চাকরি নাই। একটা কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল তিনি যাচ্ছেন নিজের গ্রামে চা বিক্রি করছেন, চায়ের দোকান করেছেন। এটা এত ইকো করছে আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো। এবং এর সাথে সাথে এই যে শিক্ষার এই অবস্থা চললো, এগুলো কোনোটাই মানে একদম উন্নয়ন বিরোধী বিষয়। আর এর সাথে সাথে আমি আপনাকে যুক্ত করছি, তা হলো যে রেট অফ ফল, মানে ঝরে পড়ার যে সংখ্যা, মানে রীতিমতো মানে চোখে কান্না আসবার মতো ঘটনা ঘটেছে। যে আপনার এই এদের মধ্যে পরপর আমি 3টা স্টোরি পড়লাম, 3টাই কুড়িগ্রামের বা 3টাই গাইবান্ধা কুড়িগ্রামের রংপুর বিভাগের মধ্যে। একটা স্কুলে দেখেছে একটা মেয়ে, সে এটা আমি 2-3 জায়গাতে বক্তৃতায় বলেছি, একটা মেয়ে স্কুলে যাচ্ছে, 1.5 বছর পরে তার পুরনো সতীর্থদের সঙ্গে দেখা হবে। 8 থেকে 9-এ উঠেছিল তারা, 1.5 বছর তার পড়াশোনা হয়নি, কিন্তু স্কুলে গিয়ে সে দেখলো যে তার মানে মাহমুদুর রহমান মান্না, আপনি উন্নয়নের কোনো ছোঁয়া দেখতে পাচ্ছেন না। কিন্তু আমি একটু দ্বিতীয় প্রশ্নের দিকে যেতে চাই যে আপনি বলেছেন বিরোধীদের, এই বহুবচন দিয়ে আপনি আসলে কাদেরকে বোঝাতে চাচ্ছেন? কাদের সঙ্গে আপনারা আসলে ভাবছেন যে জয়ী হতে পারবেন বা জয় দেখতে পাচ্ছেন? আমি 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 সেখানেই যাচ্ছি, আমি সেখানেই যাচ্ছি। আমি বলছি যে এই যে উন্নয়নের ডামাডোল বাজিয়ে জনগণকে যে বঞ্চিত করা হয়েছে, আয় বৈষম্য ব্যাপকভাবে বেড়েছে, এর ফলটা হয়েছে এরকম যে এখন বিরোধী শক্তি বলতে কোনো একটা রাজনৈতিক দল বোঝায় না, আর সমগ্র জনগোষ্ঠী সরকারের বিরুদ্ধে। আপনি যদি এখন একটা ভোট দিতেন, জেনুইন ভোট, তাহলে বোঝা যেত যে সরকার কতখানি অপ্রিয় হয়েছে। আমি যখন বিরোধীদের জয় বলছি, তার মানে আমি এই সম্মিলিতভাবে জনগোষ্ঠীর জয়ের কথা বলছি। আর যদি আপনি স্ট্রাকচারালি ব্যাপারটা দেখতে চান, তাহলে আমি এরকম করে বলবো যে ধরেন গত 2 বছর এক ধরনের বিরোধী দলের রাজনীতির শান্ত সমাহিত পরিবেশ গেছে। যে ঐক্যবদ্ধ আন্দোলনটা 2018 নির্বাচনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, নির্বাচন করেছিল একসাথে, সেটা অনেকটাই স্তীমিত, অলমোস্ট অদৃশ্যের মতো। এইটা আবার যাচ্ছে। সেটা এই যে বিএনপির কয়েকদিন ধরে সভা চলেছে, সেই সভার মধ্যে দেখলেন এটা যতগুলো রাজনৈতিক দল আছে সবার কথা বলছেন। আমি আশাবাদী আছি যে সবগুলো দল এক মঞ্চে না আসুক, বিভিন্ন মঞ্চ বা জোট হওয়ার পরে একটা যুগপৎ আন্দোলনের ধারা তৈরি হবে, তাতে বিরোধী দল সম্মিলিতভাবে জয়লাভ করবে বলে আপনি মনে করছেন? রাজনীতি কোনো প্রেডিকশন নয়, রাজনীতি কোনো ভবিষ্যৎ বাণী করবার বিষয় নয়, কিন্তু যে সম্ভাবনা যেটা দেখছি সেটা বললাম, সম্ভাবনা এবং আপনার হিসাবটাই বলছে। আমাদের সঙ্গে আহমদ হোসেন আছেন, সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের। তিনি, তার কাছে আমি জানতে চাই, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, এই রকম দাবি বিরোধী শিবির থেকে এই কদিন ধরে খুব বেশি বলা হচ্ছে। প্রেস ক্লাবে শুনছি, নানান জায়গায় শুনছি। নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার সাথে সাথে এইটা নিয়েও কিন্তু রাজনীতির মাঠ বেশ সরব। তো ক্ষমতাসীন দল কি এই নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তায় আছে যে বিরোধী পক্ষ থেকে, বিরোধী প্রতিটি শিবির থেকে বলা হচ্ছে যে এই সরকারের অধীনে তারা কোনো ধরনের কোনো নির্বাচনে যাবে না, নাকি সরকার একা যদি হয় একাই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতেও কোনো সমস্যা নেই, এরকম কিছু? আপনাকে ধন্যবাদ। মান্না ভাই তো আমার নেতা, উনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন আমার আগে। সুতরাং তার কাছ থেকে অনেক রাজনীতি শিখেছি। যে মাঝে আপনি যেটা বলছেন যে মান্না ভাই যেটা বলেছেন, আমরা তো একলা চলবো কেন, আমরা তো সকলকে নিয়েই চলতে চাই। এই ডিস্টার্ব, হ্যালো, ডিস্টার্ব হয়েছে? আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। না, আমরা একলা কেন, আমরা একা কেন খেলব? আমরা তো সকল দলের অংশগ্রহণে নির্বাচন চাই।
এখন গেল পরশু যে রাশিয়াতে নির্বাচন হলো, সেখানে পুতিনের দল সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে, তাহলে কি সেটা তিনি একা খেলছেন? কমিউনিস্ট পার্টিও তো সেখানে পার্টিসিপেট করেছিল। কমিউনিস্ট পার্টি 19% ভোট পেয়েছে, আর পুতিনের পার্টি 50% পেয়েছে, আগের বার পেয়েছে 54%। তো মান্না ভাই যেটা বলতে চেষ্টা করেছেন, 2018 সালের নির্বাচনটা কিন্তু আপনার ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, সকলের অংশগ্রহণে নির্বাচন হয়েছে। মান্না ভাই নিজেও সেকে নির্বাচন করেছেন এবং বিএনপি সহ তাদের ঐক্য ফ্রন্ট নির্বাচনে গিয়েছে এবং সংবিধান মেনেই করেছে। সংবিধানের কথা আছে যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনার এক্সিস্টিং প্রাইম মিনিস্টার যিনি আছেন তিনি আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হবেন এবং ছোট্ট একটা ক্যাবিনেট করবেন। তার কাজ হচ্ছে রুটিন ওয়ার্ক করা। সেখানে সমস্ত প্রশাসন থাকবে নির্বাচন কমিশনের আন্ডারে। টোটাল নির্বাচন কমিশন হচ্ছে এম্পাওয়ার, এখানে গভর্নমেন্টের করার কিছু নেই। এমন ব্যবস্থাপনায় আপনার জাতীয় ঐক্য ফ্রন্ট যেটা ছিল তাদের, বিএনপি, জামাত, মান্না ভাইরা সহ গণফোরাম সহ এবং গণফোরামের নেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে ঐক্য ফ্রন্ট গঠন হয়েছিল তারা নির্বাচনে গিয়েছেন। আচ্ছা, আজকে তো এই কথা বলা দরকার নেই যে আপনার নির্বাচনটা আবার সেই আগের অবস্থা যেতে হবে, আবার সেই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট তো মারা গেছে। এটা আমরা মারি নাই, এটা আপনার সুপ্রিম কোর্ট থেকেই এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে, এটা পার্লামেন্ট এন্ডোর্স করেছে। সুতরাং ন্যাচারালি আমরা তো সংবিধানকে আপহোল্ড করব, সংবিধানকে আমরা সমুন্নত রাখবো। আমরা কোনটা চাই, সংবিধান সমুন্নত রাখা না সংবিধানের বাইরে যাওয়া? আগামী নির্বাচনটা কোন পথে যাবে? এখন বিএনপি বা তাদের সমর্থক যারা আছে, এখনো রাজনীতির মেরুকরণ বোঝা বড় কঠিন। বিএনপি বলছে যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গত নির্বাচনে যাওয়া ছিল মহাভুল, তাহলে এবারে তারা ঐক্য করতে চাচ্ছে কাদেরকে নিয়ে? সেখানে কি মান্না ভাই থাকবে? আমার তো মনে হয় না। সেখানে ডক্টর কামাল হোসেন থাকবে? আমার তো মনে হয় না। কাজেই সেখানে ঐক্যের কোনো আমি সম্ভাবনা দেখি না। আর থাকলেও তারা কিভাবে নির্বাচনে যেতে চায়? তারা কি আবার 2014 সালে নির্বাচনে আপনার না গিয়ে যে বোমাবাজি, সহিংস ঘটনা, আপনার গাড়িতে আগুন, বাসে আগুন, মানুষকে হত্যা করা, মানুষকে ইনজিউর্ড করা এবং তাদেরকে আপনার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট ভরে গিয়েছিল, এমন সহিংস ঘটনা যেতে চায়? এমন সহিংস ঘটনায় গেলে এই দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। বিএনপি 2014 সালে সুইসাইড করেছে, তারপরে ভুল বুঝতে পেরেছে, ভুল বুঝে 2018 সালে নির্বাচনে এসেছে এবং নির্বাচনে সকালবেলাই তো মির্জা ফখরুল সাহেব বগুড়া থেকে বলেছেন যে নির্বাচন ভালো হচ্ছে। সন্ধ্যার পরে যখন নির্বাচনে হেরে গেলেন তখন কণ্ঠ পাল্টে দিলেন, বললেন না ভোট ঠিক মতো হয়নি। তারপরে একটা গল্প বানিয়ে দিলেন, রাতের গল্প। রাতের গল্প মানে রাতে ভোট হয়ে গেছে, মানে রাতের গল্প বানিয়ে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে কনফিউজ করা, আন্তর্জাতিকভাবে মানুষকে কনফিউজ করা। নির্বাচন এখানে সুষ্ঠু হয় নাই। নির্বাচন যদি ঠিক মতো নাই হবে তাহলে আমাদের আজকের প্রধানমন্ত্রীকে আপনার সারা দেশে, সারা পৃথিবীর সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা কিন্তু আপনার কনগ্রেচুলেশন জানিয়েছে। তার মানে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, তাই তো? আহমদ হোসেন, আপনারা একা যেতে চান না, আমার মনে হয় আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। আমি একটু সৈয়দ ইমরান সালেহ প্রিন্সকে সংযুক্ত করে নিতে চাই। তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক। জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনি নিশ্চয়ই শুনছিলেন আহমদ হোসেনের কথা। তিনি মনে করেন না কোনো ধরনের জোট গঠিত হতে পারে, তিনি মনে করেন না বিএনপির সঙ্গে আসলে মান্না সাহেবরা যাবেন বা অন্য কেউ যাবেন, সেটা মনে করেন না। আবার বিএনপিও এবার মনে হচ্ছে তাদের বিভিন্ন কথায় যে তারা একলাই চলতে চাচ্ছে, তারা আসলে কাউকে সঙ্গে নিতে চাচ্ছে না বোধ হয়, এরকম তাদের কারো আপনাদের দলের কোনো নেতার কথাবার্তা এরকম মনে হচ্ছে। আসলে বিএনপি কি ভাবছে? বিএনপি কি আসলেই তাহলে একাই চলতে চাচ্ছে অন্য বড় একটি রাজনৈতিক দলের মতো, নাকি কাউকে সাথে নিয়ে চলবে? কি ভাবছেন আপনারা? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে
যারা এই টক শোতে আমার সাথে সংযুক্ত আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আহমদ হোসেন সাহেব তার স্বভাব সুলভভাবেই বক্তব্যটা রেখেছেন। তিনি আমরা কার সাথে চলবো, কারা আমাদের সাথে এক ঐক্যবদ্ধ হবে, এটা আহমদ হোসেন সাহেব মনে হয় নিজেই নির্ধারণ করে দিলেন। আসলে ওনারা তো কর্তৃত্ববাদী শাসন চালাচ্ছেন বাংলাদেশে, তো এখন মনে করছেন ওনারা বোধ হয় বিএনপি কি করবে সেটা ওনারাই নির্ধারণ করে দিবেন। আসলে বিএনপি কি করবে সেটা বিএনপি নির্ধারণ করবে। আপনারা জানেন যে প্রায় 1.5 বছর করোনার প্রকোপের পরে আমরা আমাদের সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক বৈঠক করছি। আজকে সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। আমি সেই বৈঠক স্থল থেকেই আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, অর্থাৎ আমাদের গুলশানে আমাদের বিএনপি চেয়ারপারসনের অফিস থেকেই যে রুমে বসে আমি সংযুক্ত হয়েছি, আমার ঠিক পাশের রুমেই কিন্তু সেই বৈঠকটি চলছে। আমি এতক্ষণ সেখানে ছিলাম। সেখানে আমাদের দলের নেতৃবৃন্দ কাছ থেকে মতামত চাওয়া হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি কি এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের কি করণীয়, এবং সেখানে এই দেশে যে আজকে চরম দুঃশাসন চলছে, এই দুঃশাসনের অবসানে আমাদের কি কি করতে হবে এবং সেই কর্মপন্থা নির্ধারণের জন্যই একেবারে সেন্ট্রাল লিডার্স থেকে মাঠ পর্যায়ের নেতাদের পর্যন্ত মতামতটা গ্রহণ করা হচ্ছে। এই মতামত গ্রহণের পরে আপনার আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটি, তারা সেই মতামতগুলি পর্যালোচনা করে এবং সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপরে পেশাজীবীদের সাথে বৈঠক করা হবে, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করা হবে। আমরা একা চলতে চাচ্ছি, এটা কিন্তু সঠিক নয়। আজকে আমরা সকল রাজনৈতিক দল যারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করে, যারা বাংলাদেশকে এই দুঃশাসনের কবল থেকে রক্ষা করতে চায়, যারা বাংলাদেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, যারা এই দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে সোচ্চার, রাজপথে যারা সক্রিয়, সকলের সাথে মিলে আমরা এই দুঃশাসনের বিরুদ্ধে আমরা একটি অবস্থান তৈরি করব এবং সেই অবস্থানের লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এখন এটা দেখে আহমদ হোসেন সাহেবদের গায়ে জ্বালা ধরেছে, সেই কারণে তারা গল্প বানাচ্ছে যে মান্না সাহেবরা বোধহয় বিএনপির সাথে যাবে না বা অন্য রাজনৈতিক দলরা সেখানে যাবে না। আরে মান্না সাহেব নিজেই বলছেন যে বিএনপির এই বৈঠক দেখে ওনারাও আশান্বিত হয়েছে, আমরা সকলে হয়তো একটা পর্যায়ে আমরা যেতে পারবো। সেখানে আহমদ হোসেন সাহেব এই বিএনপি এবং বাংলা সাহেবদের মাঝখানে এসে দাঁড়ানোর চেষ্টা করছে। সেটা ওনাদের স্বভাব চলে, মানে ডিভাইড অ্যান্ড রুল, ওনারা সেই মানে প্রচেষ্টা এগোচ্ছে। আমরা বলতে চাই এইসব মানে দুঃশাসকদের যে বক্তব্য জনগণ জেনেছে, যারা ভোট চোর তাদের জনগণ তাদের কথা জেনেছে শুনেছে, এইগুলিতে কেউ আর কর্ণপাত করবে না। আমরা একটা বৃহত্তর ঐক্যের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং সেটা বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের লক্ষ্যেই সেটা আমরা করব। আর এখানে বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা, গত নির্বাচনের কথা, যে 18 নির্বাচনের সকালে উনি বলেছেন সুষ্ঠু নির্বাচন, রাতে উনি গল্প বানিয়ে বলেছেন দিনের ভোট রাতে হচ্ছে। আমি ওনাকে বিনয়ের সাথে বলতে চাই, জানতে চাই যে 14 দলীয় জোটের শরিক দল বাংলাদেশ জাসদ নির্বাচনের পরের দিন তারা সেন্ট্রাল কমিটির মিটিং করে তারা নিজেরা প্রকাশ্যে রেজলিউশন নিয়ে বলেছে যে প্রশাসনের এক শ্রেণীর অতি উৎসাহী কর্মকর্তার যোগ সাজসে আওয়ামী লীগ দিনের ভোট আগের রাতে করে জোরপূর্বক ক্ষমতায় এসছে। সেটা তো বিএনপির বক্তব্য শুধু না, আজকে বিএনপি এই বক্তব্য দিয়েছে, জাতীয় ঐক্য ফ্রন্ট দিয়েছে, 20 দলীয় জোট দিয়েছে, এমনকি 14 দলের শরিক দল বাংলাদেশ জাসদ সহ অন্যান্য রাজনৈতিক দলও দিয়েছে। 14 দলের শরিক দল রাশেদ খান মেনন উনি বলেছেন যে আমরা কেউ নির্বাচিত নই এই পার্লামেন্টে। তো আজকে এটা তো বাস্তব সত্য, এই বাস্তব সত্যকে তারা আড়াল করার জন্য তারা নানান রকম ফন্দি ফিকি রাখছে। এই যে আজকে বলা হচ্ছে, একটা প্রবাদ আছে যে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এই ধান আর ঘুঘুকে খেতে দেওয়া যাবে না। এই ধান আপনারা ঘুঘুকে খেতে দিতে চান না, সেই বিষয়ে আপনারা বদ্ধপরিকর বা সেই বিষয়ে ঐক্যবদ্ধ হতে হলেও সেটা আপনারা হবেন, আপনার কথায় তাই মনে হলো। আমাদের সঙ্গে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আমাদের সঙ্গে ডক্টর মিজানুর রহমান আছেন, অধ্যাপক মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর মিজানুর রহমান স্যার, আপনার কাছে আমি একটু জানতে চাই, এই যে
বিরোধীরা এই সরকারের অধীনে নির্বাচন করবে না বলে আসছে বেশ কিছুদিন ধরে, এটা নিয়েই বারবার তারা বলছে। আর ক্ষমতাসীনরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতে বদ্ধপরিকর। আপনি কি কোনো সংকটের আভাস পান কিনা? আবার এই যে নির্বাচন কমিশন গঠন নিয়েও কিন্তু এক ধরনের আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোর ভেতরে এক ধরনের পাল্টাপাল্টি বক্তব্য চলছে এবং চলবে হয়তো আগামী কয়েকদিন। নির্বাচন কমিশন গঠনের পরও দেখা যায় যে বিরোধী পক্ষ ক্ষমতাসীন দলের প্রতি অভিযোগ তোলে যে ক্ষমতাসীন দল তাদের নিজেদের লোকেদের নির্বাচন কমিশনে বসিয়েছে। মানে আগামী দিনগুলোতে আমরা কি কোনো ধরনের সংকটের মুখে পড়তে যাচ্ছি? না, সবাইকে শুভেচ্ছা। প্রথমে বলি, শ্রদ্ধ মাহমুদুর রহমান মান্না ভাই, যিনি আন্দোলন সংগ্রামে একেবারেই সক্রিয়, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, ওনার বক্তব্যটা যখন দেয় আমি এখান থেকে শুনতে পাইনি, এটা একটা সমস্যা হয়তো। তারপরেও যতটুকু আমি জেনেছি বা শুনলাম সেটা হচ্ছে এই নির্বাচন, আগামী নির্বাচনে জোট হওয়ার সম্ভাবনা, এগুলো নিয়ে মান্না ভাই কথা বলেছেন। একইভাবে দুইজন সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের বক্তব্য আমি শুনলাম। তো আমি যেটা বলি, আসলে আমাদের প্রত্যেক বছরই যখন নির্বাচন আসে আর কি, 5 বছর পরে পরে, এর 2 বছর আগের থেকে আমাদের এই আলোচনাগুলো শুরু হয় যে আমাদের নির্বাচনটি কিভাবে হবে, আমাদের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে। দুর্ভাগ্য হচ্ছে আমরা 50 বছরের স্বাধীনতা আমরা সুবর্ণ জয়ন্তী পালন করলাম, কিন্তু আমাদের সংবিধানে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে এর জন্য একটা আইন করার জন্য প্রভিশন আছে, আইন করার কথা ছিল। কিন্তু আমরা এখানে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি যা বিভিন্ন সময় যারা ক্ষমতায় ছিল, কেউই কিন্তু এই আইনটা করেনি এবং খুব আরবিটারি ওয়েতে নির্বাচন কমিশন যখন যাকে ভালো মনে করছে তাকে আইনে তৈরি করা হয়েছিল। গতবারই প্রথম সার্চ কমিটির মাধ্যমে, এটা নিয়ে বিতর্ক তো থাকতেই পারে এবং এটা একেবারে খুব সবচেয়ে ভালোভাবে হয়ে গেছে সেরকম মনে করে আমি বিশ্বাস করি না, কিন্তু তারপরেও একটা পদ্ধতি সার্চ কমিটির মাধ্যমে ডেভেলপ করছে এবং সেটা কিছুটা হলেও আগের ব্যবস্থা যেগুলো ছিল তার সে অপেক্ষাকৃত ভালো। কিন্তু সেখানে প্রবলেম আছে, সেখানে সবাই কমিশনের সবাই যে প্রপারলি বিহেভ করছে, তাদের কনস্টিটিউশনাল রাইট বা যে অধিকার, সে অধিকার অনুযায়ী সবাই একইভাবে বিহেভ করছে সেটাও বলা যাবে। আর আহমেদ হোসেন ভাই যেটা বলছেন, আমাদের 18 সালের নির্বাচন, তো সেই নির্বাচনটা আমি অন্তত কখনো একেবারে শতভাগ ত্রুটিমুক্ত নির্বাচন এটা আমি দাবি করি না, কারণ এর মধ্যে অংশগ্রহণের যে ব্যাপারটা দেখা যাচ্ছিল সেটা শেষ পর্যন্ত পরিষ্কৃত হয় নাই। কারণ অনেকেই অভিযোগ করে যে রাতের বেলা নির্বাচন হয়ে গেছে, সেটা তাদের প্রমাণ করার দায়িত্ব তাদের, কিভাবে রাতের বেলা নির্বাচন হবে। কিন্তু আমি তো বলি যে রাতের বেলা নির্বাচনটি হয়নি, নির্বাচনটি হয়ে গেছে তারও আগে, আরো 3 সপ্তাহ আগে, অর্থাৎ লন্ডন থেকে যখন প্রত্যেকটা আসনে 7-8 জন লোক করে নমিনেশন দেওয়া হলো একটা দল থেকে, 6 জন, 5 জন, 4 জন, এই সময় আসলে মনোনয়ন যে সংক্রান্ত যে জটিলতা, সেখানে আর্থিক লেনদেনের অভিযোগ আসছে এবং খুব আননোন লোকদেরকে নমিনেশন দেয়া, 4 জন 5 জনকে দেয়া, আসলে নির্বাচনটা তখনই আসলে শেষ হয়ে যায়। এটা শুধু নির্বাচন আগের দিন হয়। আমি বরাবর যেটা বলি, গণতান্ত্রিক ব্যবস্থা, বিশেষ করে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দল যদি সুসংগঠিত না থাকে এবং রাজনৈতিক দল যদি পারস্পরিক রেসপেক্ট, শ্রদ্ধাবোধ এবং তাদের পারস্পরিক অবস্থানটা যদি সমতালে না হয়, তাহলে আমরা যত চেষ্টাই করি না কেন, নির্বাচন কমিশন যদি একটা একদম আকাশ থেকেও নিয়ে আসি, তার পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। কারণ নির্বাচন কমিশনের যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে আমাদের নির্বাচন কমিশনকে, এবং পৃথিবীর বিভিন্ন দেশের যে নির্বাচন কমিশনের যে ধরনের প্রশাসনিক বা রাজনৈতিক বা সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা থাকে, এর সে আমাদের এই নির্বাচন কমিশনের ক্ষমতা কিন্তু কোনো অংশেই কম না। কিন্তু আমি সেটা বলি, তাদের সকল ক্ষমতা হচ্ছে নির্বাচন শুরু হওয়ার আগ পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত। আর এরপরে আসলে পুরো নির্বাচনটা কতটা সার্থক ভালো হবে এটা নির্ভর করবে আমাদের রাজনৈতিক দলগুলোর উপর, রাজনৈতিক দলগুলোর সমানে অবস্থান গ্রহণের উপর এবং পার্টিসিপেশনের উপরে। এটা যদি না করেন, আপনি যদি 10টার সময়, 1টার সময় বা এর আগের দিন যদি বলেন যে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়ালাম, তখন কিন্তু
মাঠ কিন্তু ফাঁকা থাকে না। তখন বিভিন্ন ধরনের দুর্বৃত্ত, বিভিন্ন রকমের গোষ্ঠী, স্বার্থান্বেষী গোষ্ঠী কিন্তু এর মধ্যে ঢুকে যায় এবং নির্বাচনটাকে পুরোপুরি বন্ধুর করে। সেজন্য রাজনৈতিক দলগুলো শক্তিশালী হওয়া খুব দরকার। একটা শুভ লক্ষণ যে অনেকদিন পরেই বিএনপি তাদের যে বিভিন্ন স্টেয়ারের যে কমিটিগুলো আছে এগুলো মিটিং তারা করছে। অবশ্যই তারা রাজনৈতিক বিষয়গুলো আলোচনা করছে, দলকে কিভাবে শক্তিশালী করা যায়। আবারও বলছি, শক্তিশালী একটা রাজনৈতিক দল ছাড়া কিন্তু ইলেকশনে আপনি যত রকমের ব্যবস্থা আপনি গ্রহণ করে দেন, কেউ আপনাকে হাতে ধরে ক্ষমতায় বসাবেন। সেই জন্য আপনাকে অবস্থান নিতে হবে। একইভাবে আওয়ামী লীগও দীর্ঘদিন পরে তাদের করোনার কারণে তারা সেন্ট্রাল কমিটির যে মিটিং হওয়ার বিধিবদ্ধ নিয়ম আছে গঠন করতে, সেটা করতে পারেনি। তারা গত এক সপ্তাহ বা 10 দিন আগে এটা করেছে এবং সেখানে যে বিষয়টা আলোচনায় আসছে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আগামী যে নির্বাচনটা উনি চাচ্ছেন এবং উনি মনে করেন সেটা অপেক্ষাকৃত বেশি অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, যার কারণে আওয়ামী লীগকেও উনি নির্দেশনা দিয়েছেন যে দলকে সুসংগঠিত করার জন্য ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা সব জায়গায় আসলে নির্বাচন নিয়ে প্রতিটা দলের মধ্যে এক ধরনের আলোচনা কার্যক্রম সবই আমরা দেখতে পাচ্ছি। সংকট আসবে কিনা সেটা মনে হয় না, আসবে বলে মনে হয় না স্যার, কারণ আপনার কথায় আমি সেরকম কোনো আভাস পেলাম না। এটা প্রতি বছরই হয়, সেই রকম ভাবেই কিছু একটা হচ্ছে বলে আপনি যেটা বলেছেন সেটা থেকে আমি তাই বুঝলাম অন্তত। মাহমুদুর রহমান মান্না, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, জোনায়েদ সাকি বা নূর বা কখনো কখনো বিএনপির কেউ থাকেন, এভাবে আপনারা প্রেস ক্লাবে নানান কিছু বলেন, বিভিন্ন বিষয় নিয়ে বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেন। আপাতত মানে এটাই কি আপনাদের পরিকল্পনা, প্রেস ক্লাবে বসে কথা বলা, নাকি অন্য কিছু আছে? মানে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জন নিয়েও কথা বলেন, আসলে একটু পরিষ্কার যদি করতেন আমজনতাকে, আসলে পরিকল্পনা কি আপাতত এতটুকুই কিনা? রেসকোর্সে জনসভা করতে চাই সরকার অনুমতি দিলে, পল্টন ময়দানে জনসভা করতে চাই, একটা বিরাট মিছিল করতে চাই। কত লোক জড়ো হবে সেটা পরের কথা, সেই মিছিলের অনুমতি চাই। আপনি নিকোল এমন প্রশ্ন করলেন যে আমরা যেন মানে আমাদের জন্মই হয়েছে কাজ করবই যেন প্রেস ক্লাবের মধ্যে, আমাদের আটকে রেখেছে, কোথাও যেতে দেয় না। আমার বাড়ি বগুড়া, 10 দিন আগে বগুড়াতে আমি যাব, আমার নিজের কিছু কাজ আছে, পারিবারিক কাজ আছে। একই সঙ্গে যেহেতু আমি যাচ্ছি, ওখানে আমাদের যারা সংগঠক নেতা আছেন তারা 2টো সভার আয়োজন করেছে। এটা আমার নিজের এলাকাতে, আমার সংগঠনের অবস্থা যথেষ্ট ভালো, পুরা জেলাব্যাপী একটা সংগঠন করব। সরাসরি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে বগুড়া সদর থানার মধ্যে কোনো প্রোগ্রাম করা যাবে না। তারপরে তারা বলেছে যে ঠিক আছে উনি আসবেন, বাসায় থাকবেন। পুলিশ আমাকে ফোন করছে, থাকবেন কোথায়? এর আগে আমি একবার গেছি, আমি যে হোটেলে ছিলাম, নির্বাচন না, এই ধরেন 5 মাস আগে, তখন আমার হোটেলের গেটে 2টো এসবি ছিল পার্মানেন্টলি। আমি তাদের জিজ্ঞেস করেছি কেন আছেন আপনারা? হাসে বলে স্যার কি করব, আমাদের নির্দেশ। পরে অন্যদের কাছে বলে আমাদের থাকতে বলেছে, কে আসে কে যায়, মানে কে আসলো কে যায় পরে তাদের পেছনে ফলো করবে। একটা থানাতে একটা কমিটি বানাবো, সেই কমিটি বানাবো, সমস্ত প্রস্তুতি নেবার পরে যাদের দায়িত্ব দেবো, রাত্রেবেলা পুলিশ গিয়ে বলে এই কমিটির মধ্যে নাম দেখলে কিন্তু তারপরে বাড়িতে থাকতে পারবেন না। এগুলো সবই আপনারা জানেন, আমি মনে করি না জানবার কথাটা সারা দেশের মানুষ জানে, দুনিয়ার লোকজন জানি। এখন কোনো কমিটি করলে সেই কমিটি রাখা যায় না, সেখানে পুলিশের চাপে, এমনকি ক্ষমতাসীনদের চাপে। কাজেই এই প্রশ্নটা কিছু মনে করবেন না, একেবারেই অপ্রাসঙ্গিক, এবং আমি মনে করি যে এটা আমার সঙ্গে মিলবেই না, এই কারণে যে আমরা সরাসরি বলছি একটা গণভ্যুত্থান করছি। আপনি কিরকম করে বা ওনারাও মিলে আলোচনার একটা নির্বাচনের দিকে নেওয়ার চেষ্টা করলেন না, তো যে কোনো নির্বাচন কবে হবে? 2.5 বছর পরে নির্বাচন, এখন প্রস্তুতি নিতে বলছেন। এগুলো আমরা তো নাটক বুঝি না তা তো না। নির্বাচন কি মধ্যবর্তী নির্বাচন হবে কোনো 2 বছর পরে নির্বাচন? এখন থেকে প্রস্তুতি নিতে হবে কেন? এখন আমাদের বক্তব্য হচ্ছে আমরা সেই অধিকার চাই, গণতন্ত্র চর্চার, সভা সমিতি, মত প্রকাশের, লিফলেট দেবার। আমরা একটা গণ অভ্যুত্থান তৈরি করতে চাই, জনগণের দাবি সরকার চলে যাক, এটা নির্বাচিত সরকার নয়। মানে মাঝে মাঝে আমার হাসি লাগে, কিরকম ধরেন ওই যে একজন রাজনৈতিক নেতাকে জিজ্ঞেস করা হয়েছিল তার একটা বক্তব্যের প্রেক্ষিতে যে আপনি এই যে কথাটা বললেন এটা কতখানি সত্য। উনি তার জবাবে বলেছেন যেরকম চাঁদ সূরজ ওঠে ডুবে সেই রকম সত্য, যেরকম আমি আপনার সামনে বসে আছি কথা বলছি সেই রকম সত্য।
2018 সালের নির্বাচন যে আগে রাত্রে হয়েছে, এটা যেরকম চাঁদ সূর্য ওঠে সেই রকম সত্যি। এটা তো কোনো মানে নতুন আলোচনার বিষয় নেই। কে না জানে কোনো ভোট হয়েছে নাকি? এটা কোনো নির্বাচিত সরকার? এটা কোনো গণতান্ত্রিক সরকার? এখন এই সরকারকে আমি চাই না। হ্যাঁ বলবেন তো এই সরকার তো আছে, আমার শক্তিতে কুলাইনি, জনগণকে ততখানি সংগঠিত করতে পারিনি, অথবা জনগণ সরকারের প্রচণ্ড চণ্ড নীতির কারণে সংগঠিত হতে সাহস পাচ্ছে না বলে তারা আছে, গায়ের জোরেই তো আছে, অন্যায়ভাবে অবৈধভাবে আছে। তাদেরকে চলে যেতে বলছি, যাচ্ছে না। মাহমুদুর অতএব রহমান সেই মান্না, চাপ আপনি তৈরি বলছেন করতে চাঁদ চাই। সূর্যের মতো সত্য যে আপনারা আসলে পথে বেরোতে পারছেন না বলে প্রেস ক্লাবে এই কর্মসূচি করছেন। আচ্ছা, আমাকে তাহলে বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি যে আপনারা করে আসছেন, পৃথিবীর অনেক দেশে তো দলীয় সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হয়। তো সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্দলীয় সরকারে কি সব, মানে কেন এই দাবিটা প্রতিবার নির্বাচনের আগে উঠে আসে? কেন শক্তিশালী নির্বাচন কমিশনের উপর মানে আস্থা করা যাচ্ছে না বা আপনারা করছেন না? মানে এইটা কি কোনো প্রশ্ন? নিকল এটা কি কোনো প্রশ্ন? কেন আস্থা রাখতে পারছি এটা কোনো প্রশ্ন? এই যে সব সার্চ কমিটি বললো না, মনে হয় সার্চ লাইট দিয়ে খুঁজে খুঁজে বার করছে। কাকে খুঁজে বের করেছে? যে লোক সমস্ত নির্বাচন প্রক্রিয়া নষ্ট করে দিয়েছে। গত 10 বছর 12 বছরে এই দেশে কোনো নির্বাচন হচ্ছে বলে মনে হয় না। এই যে 5 দিন না 6 দিন আগে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন হলো, কোনো বিরোধী দল ছিল? সেইখানে 2 জন মারা গেছে নিজেদের মধ্যে কোন্দলে, গুলিবিদ্ধ হয়েছে 50 জন, এগুলো পত্রিকার রিপোর্ট বেরিয়েছে। 100 জন আহত পড়ে আছে। ইলেকশন কমিশন কিছু করেছে? যতগুলো কমপ্লেন ইলেকশন কমিশনের কাছে গেছে, কোনো ইলেকশন কমিশন সেই কমপ্লেন অ্যাড্রেস করেছে? তারা সবাই বলেছে এগুলো ইলেকশনের এরিয়ার বাইরের ব্যাপার। যেখানে ভোট হচ্ছে তার বাইরে অন্য জায়গায় পথের মধ্যে বাধা দিচ্ছে, বাড়িতে বাড়িতে থ্রেট করছে, নির্বাচনের সভা করতে দিচ্ছে না। নির্বাচন কমিশন বলে না ওখানে আমাদের দায়িত্ব নেই, এটা ভোট কেন্দ্রের মতো। এই নির্বাচন কমিশনের কোনো মানে নেই। আপনি নির্বাচন কমিশন কি বলবেন? যে দেশের প্রধান বিচারপতিকে অস্ত্রের বুকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, সরকার যদি ঠিক না থাকে তাহলে নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে, এই কথা কেউই বলে না সরকার ছাড়া। এবং তারপরে তারা আইন দেখায়, অন্যান্য সব কথাবার্তা বলে। পৃথিবীর যে সমস্ত জায়গায় সত্য সঠিক নির্বাচন কমিশন দিয়ে ভোট হয় সেখানে একটা গণতান্ত্রিক সরকার থাকে। আমি আবার বলছি, এটা তো কোনো গণতান্ত্রিক সরকার নয়। এই সরকারের কোনো জবাবদিহিতা আছে? কত প্রশ্ন সাম্প্রতিককালে উঠেছে, কত কি বিষয় নিয়ে, কোনোটা জবাব দেবার তারা দরকার মনে করেছে? অতএব তারা যদি এরকম করে বলেন যে এই নির্বাচন কমিশন আমরা ঠিক করে দেবো, তাতে হবে কি নির্বাচন কমিশন ঠিক করবে? এই যে বলা হলো কথাটা যে এখন পর্যন্ত কোনো সরকার নির্বাচন কমিশনের জন্য একটা আইন তৈরি করেনি। ঠিক আছে, এটা বিএনপিও করেনি, এটা জাতীয় পার্টি করেনি, আওয়ামী লীগও করেনি। কিন্তু এখন যখন এই তিক্ত অভিজ্ঞতায় 12 বছরের পরে সবাই বলছি, তো মাত্র আপনার পার্লামেন্ট সেশন গেল, করলো না কেন আওয়ামী লীগও তো করেনি, এবং অন্য কেউ করেনি বলে যে তারা বলছে, তারা নিজেরাও সেটাই তো ফলো করছে। তার মানে তারা নির্বাচন কমিশনকে তাদের করায়ত্ত রাখতে চায়। প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট ইজ এ পার্টি ম্যান, উনি একটা সার্চ কমিটি করবেন। সেই সার্চ কমিটি করে কি হয়েছে গতবার, এই নির্বাচন কমিশনকে কেউ যদি বলে এটা একটা ন্যায়সঙ্গত ন্যায়পরায়ণ সত্যব্রতী একটা নির্বাচন কমিশন, দেন আসলে আলোচনা করতে কোনো লাভ নেই। এটা ঠিক যে এই সরকারের সঙ্গে আলোচনা করে এমনিতেই কোনো লাভ নেই। অতএব আমরা এইটা বলছি, এই যে আপনি বললেন না আমরা অধিকার চাচ্ছি, অধিকার চাচ্ছি মানে সরকার আমাদের নির্বাচন করতে, কি বলে রাজপথে আন্দোলন করতে দেবেন, নির্বাচন করতে দেবেন, সেটা তো না, আমাদের করতে হবে। তার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার মানসিক এবং সব দিক থেকে প্রস্তুতি নিয়ে জনগণকে নিয়ে রাজপথে মোকাবেলা করতে হবে। যাই ত্যাগ স্বীকার করতে হয় তাই করতে হবে। জেল খাটছি, মামলা আছে, হাজিরা দিচ্ছি, হাজার হাজার মামলা চলছে, এগুলো কে না জানে? এই দেশে গণতন্ত্র যে কোন পরিস্থিতি আছে এটা সম্পর্কে তো আবার বলে যে নতুন করে কাউকে মান্না, আমি ভীষণ আসলে অবিশ্বাস দেখতে পাচ্ছি এবং ভীষণ আসলে কি বলবো, আপনারা এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন, সেই ভীষণ প্রস্তুতির কথাও শুনলাম। আহমদ হোসেন, আপনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, মাহমুদুর রহমান মান্নার কথা নিশ্চয়ই আপনি শুনতে পেরেছেন। ভীষণ রকম অনাস্থা কিন্তু সরকারের প্রতি, বিরোধী দলগুলোর যখন এই পরিমাণ অনাস্থা থাকে ক্ষমতাসীনদের প্রতি, তখন একটি নির্বাচনের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন এবং শুনতে পেলাম যে আপনারা ইশতেহার তৈরির কাজও শুরু করেছেন। আপনারা যখন ইশতেহার তৈরি করছেন তখন আসলে বিরোধী দলগুলো নিশ্চিতই হতে পারছে না আপনাদের সরকারের অধীনে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন করবে কি করবে না। এর মধ্যে আবার দেখলাম যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মন্তব্য করেছেন যে নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থীরা
এরা টিকতে না পারলে রাজনৈতিক দলগুলো অস্তিত্ব শূন্য হয়ে পড়বে। রাজনৈতিক দলগুলো যদি অস্তিত্ব শূন্য হয়ে পড়ে, সেটা কি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সুবিধা হয়তো হবে, কিন্তু সেটা কি আসলে আদৌ কোনো ভালো ফল বয়ে আনবে কিনা? না, আপনি একটা ভালো কোশ্চেন করেছেন। কোনো রাজনৈতিক দল অস্তিত্বহীন হয়ে যাক, এটা তো আমরা কামনা করি না। ইন ডেমোক্রেসি সব রাজনৈতিক দলের অবস্থান থাকবে, এটাই আমাদের কাম্য এবং প্রত্যাশা। কোনো রাজনৈতিক দল যদি তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে দাঁড়াতে না পারে, সেটা কি আওয়ামী লীগ করে দেবে? আবার কোনো রাজনৈতিক দলের নেতা বললেন এই গভর্নমেন্ট চলে যাক, আমি কি তার কথায় চলে যাব? আমি চলে যাব জনগণের কথায়। আমাদের জবাবদিহিতা জনগণের কাছে। জনগণ যেদিন বলবে তোমরা চলে যাও, আমরা চলে যাব। কোনো নেতার কথায় তো আমরা চলে যাব না। কোনো নেতা তো আমাদের ক্ষমতায় আনেনি, জনগণ আমাদের ক্ষমতায় এনেছে, পিপুল আমাদের ক্ষমতায় এনেছে। আমরা জনগণের ক্ষমতার উৎস হচ্ছে আমাদের অন্য কিছু উৎস নেই। যারা বিরোধী আছে তারা বিরোধী কথা বলবেই, সব দেশেই আছে। এই যে কমিউনিস্ট পার্টি রাশিয়ার, তারা বলছে যে কারচুপি হয়ে গেছে। এখন বাংলাদেশের বিএনপি এই কারচুপিটা সব দেশে এক্সপোর্ট করে দিয়েছে। কাজে এটা একটা নতুন কথা আর কি। এখন আমি বলবো আমার অগ্রজ মান্না ভাই, তাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, এবং তিনি আমাদের আওয়ামী লীগের নেতাও ছিলেন। জিয়াউর রহমানের আমলে তিনি জেল খাটেননি, কারাগারে যাননি, তিনি সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করেননি, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেননি, নিশ্চয়ই আন্দোলন করেছেন। তখন সেই গণতন্ত্র আমরা এনেছি, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি কাজ করেছেন না? করেছেন। আমার স্পষ্ট মনে আছে, আওয়ামী লীগ অফিসে তখন বিএনপি ক্ষমতায়, তখন একটা বৈঠক হচ্ছিল। আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি উপস্থিত ছিলেন, মান্না ভাইও ছিলেন, হানিফ ভাইও ছিলেন, অনেক নেতারা ছিলেন। আমরা তখন তো নেতা না, কর্মী। তখন একটা পয়েন্টে দাঁড়িয়ে মান্না ভাই বললেন, রাষ্ট্র সবার, ধর্ম যার যার। এটা যদি মান্না ভাই নীতি হয়ে থাকে, তাহলে আমার তো মনে হয় না মান্না ভাই জামাতের সাথে গিয়ে ঐক্য করবেন, জামাতের সাথে মিলে ঐক্য করবেন, রাজাকারের সাথে মিলে ঐক্য করবেন। কাজে মান্না ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আছে। আজকে হয়তো তিনি আওয়ামী লীগের নেই, ভিন্ন একটা পার্টি করেছেন, থাকতেই পারে, তার রাইট আছে। পার্টি করে ভিন্ন মত প্রকাশ করার রাইট অবশ্যই আছে। এবং ডক্টর কামাল হোসেন কি বলেছেন, ঐক্যফ্রন্টের নেতা, তিনি বলেছেন আমি বুড়ো বয়সে আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি এই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এই কথাই বলতে পারবো না। স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, আমার এই বুড়া বয়সে আমি মিথ্যা কথা বলতে পারবো না। ইতিহাসের যা সত্য কথা এটা বলবো আমি। আজকে তারাই তো বললে আমি ডিভাইড অ্যান্ড রুল করতে গেলাম কেন? আমি ইংরেজ? আমি কি ইংরেজরা বাংলা পৃথিবী এই ইন্ডিয়াতে ডিভাইড অ্যান্ড রুল করেছিল, হিন্দু আর মুসলমানের ডিভাইড অ্যান্ড রুল? আমি আপনার প্রিন্স সাহেব বলেন আমি নাকি ডিভাইড অ্যান্ড রুল করতেছি। আমি ডিভাইড অ্যান্ড রুল কেন? আপনারাই তো ডিভাইড অ্যান্ড রুল করে বসে আছেন। আপনারা না গরকা না গটকা, আপনারা কোথায় আছেন? আপনারা ঘরে বসে কথা বলছেন। বাংলাদেশের রাজনীতিতে আপনাদের মাঠে কোনো অবস্থান আছে? নেই, নেই। আপনার নেতা বেগম জিয়ার জন্য এত কান্নাকাটি করলেন, বেগম জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই স্লোগান দিয়া গড়ে বসে স্লোগান দিয়া ঘুমাইছেন, এখনো ঘুমাচ্ছেন। আপনি নিশ্চয়ই শুনেছেন যে ইমরান সালিম প্রিন্স এবং মাহমুদুর রহমান মান্না দুজনেই বলেছেন আপনারাই তাদের ঘর থেকে বেরোতে দিচ্ছেন না। আপনি বলছেন ঘরে বসে কান্নাকাটি করছে, কিন্তু তারা বলেছেন যে আপনারা তাদেরকে ঘর থেকে বেরোতে দিচ্ছেন না। শোনেন, আপনি তো জানেন না, আমরা বঙ্গবন্ধু হত্যার পরে 21 বছর আমরা রাস্তায় ছিলাম, জীবন দিয়েছি, অনেক কর্মী জীবন দিয়েছে, আমাদের অনেক কর্মী, কত কর্মী জীবন দিয়েছে। যাদের বুকের পাটা আছে তারা নামতে পারে, যাদের বুকে পাটা নাই তারা ঘরে বসে কথা বলতে পারে। আওয়ামী লীগ হচ্ছে সাহসী পার্টি, আদর্শের পার্টি, বঙ্গবন্ধুর আদর্শের পার্টি। আমরা ফলো করি বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু যেভাবে সাহস করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছেন, দীর্ঘ 23 বছর 24 বছর মান্না ভাইও বঙ্গবন্ধুর কর্মী ছিলেন। তিনিও রাজপথে স্লোগান দিয়েছেন, জয় বাংলা স্লোগান দিয়েছেন, জয় বাংলার 71 যুদ্ধে গিয়েছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে। কাজেই বিরোধীদের নিজেদেরই অর্জন করতে হবে। আপনারা নিশ্চয়ই মাঠ ছেড়ে দিবেন না। আপনার সেই কথাটা, যে কথা দিয়ে আপনি শুরু করেছেন, সেটা যদি আমি বলি, আমি একটু সৈয়দ ইমরান সালে প্রিন্সের কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই শুনেছেন যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন
যে রাজনীতি করতে হলে দেশের মাটিতেই করতে হবে, দেশের রাজনীতি টেমস নদীর ওপার থেকে ডাক দিলেই হবে না, তাতে দেশের জনগণ ছাড়া দেবে না। আপনাদের প্রতিপক্ষ এমনটা মনে করে, আপনাদের শুভাকাঙ্ক্ষীরাও কিন্তু কেউ কেউ মনে করে যে দূর দেশ থেকে দলের নেতৃত্ব দেওয়া সম্ভব না। মানে এসব বিষয়ে আপনাদের সিরিজ বৈঠকে কোনো কথা হলো নাকি, নাকি গণতন্ত্রের দাবিতে যে দলটি লড়াই করছে তাদের দলে এমন কথা বলার মতো গণতন্ত্র নেই? দেখুন, আপনি যে প্রশ্নটি করলেন, আমি যদি আপনাকে আমাদের মিটিংয়ে এনে একটু আধা ঘন্টা বসিয়ে রাখতে পারতাম, তাহলে আপনি বুঝতে পারতেন আমাদের দলে গণতন্ত্র আছে কি গণতন্ত্র নেই। জি, এখন আমাদের দলের পূর্ণ গণতন্ত্র বিরাজ করছে বলেই আপনার ধরেন এই সিরিজ বৈঠকগুলো হচ্ছে, এবং সেখানে সকলের মতামত তারা স্বাধীনভাবে সেটা প্রকাশ করছে। আর ওবায়দুল কাদের সাহেব, ওনারা তো ক্ষমতা হারানোর মানে স্বপ্নে তারা এখন দুশ্চিন্তায় তাদের মাথা ধরে গেছে, এই জন্য তারা টেমস নদীর পার, নেতৃত্ব ইত্যাদি নিয়ে কথা বলছেন। আমরা বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, বিএনপির জনসমর্থন এটা প্রশ্নাতীত। এই জন্য সরকার বিএনপিকে নিয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়, এই জন্যই তারা বিএনপিকে অবাধ রাজনীতি করতে দিতে ভয় পায়। এই যে মাহমুদুর রহমান মান্না ভাই এখানে সবার থেকে সিনিয়র এবং অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ আমরা যারা এখানে আছি তাদের মধ্যে, উনি ভালো করে জানেন যে বাংলাদেশের রাজনীতি আছে কি। আজকে রাজনীতির নামে রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, সভা সমাবেশ করার কোনো অধিকার নাই। আপনার এটার নাম কি রাজনীতি? আপনি করোনা শুরুর আগে এই বিএনপি ধরেন এই সরোয়ার্দী উদ্যানে আমরা সভা করতে চেয়েছি, সমাবেশ করতে চেয়েছি, 3 মাস যাবত আমরা চেষ্টা করেছি, সেই সমাবেশ সরোয়ার্দী উদ্যানে করতে দেওয়া হয়নি, প্রেস ক্লাবে করতে দেওয়া হয় নাই। আর আহমদ ভাই বলেন যে আমরা বেগম খালেদা জিয়ার জন্য ঘরে বসে কান্না করছি। আপনার কি মনে নাই আহমদ ভাই যে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা অবস্থান ধর্মঘট করেছি, মানববন্ধন করেছি, সেখানে আমরা কালো পতাকা দেখিয়েছি, মিছিল করেছি, ঢাকা সহ সমস্ত বিভাগীয় শহরে বিশাল লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে মিছিল হয়েছে। সেই সব সমাবেশগুলিতে আপনারা কিভাবে হামলে পড়েছেন, সেই সব সমাবেশগুলিতে কিভাবে প্রশাসনকে ব্যবহার করে মাত্র 4 ঘন্টা আগে অনুমতি দিয়েছেন। আমি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমদ ভাই, আপনার নেত্রকোনা বাড়ি, আমার বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট। আমরা সেই সমাবেশ করতে গিয়ে আমরা 4 ঘন্টা আগে অনুমতি পেয়েছি। সেই 4 অনুমতি পাওয়ার পর সেই 4 ঘন্টার মধ্যে সমস্ত ময়মনসিংহ শহর কিভাবে জনগণের সয়লাভ হয়ে গেছে, এটা কি আপনি দেখেন নাই? আজকে প্রেস ক্লাবের সামনে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যে মানববন্ধন হলো, সেই মানববন্ধন এক মানববন্ধন থেকে 350 নেতা কর্মীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। এই যমুনা টেলিভিশনে সেটা ফুটেজ দেখানো হয়েছে, কিভাবে আমাদের কর্মীদেরকে চ্যাংদোলা করে আপনার পুলিশের গাড়িতে উঠানো হয়েছিল। তো আমরা ঘরে বসে মায়া কান্না করি না, আপনারা জনগণকে ভয় পান বলেই এইসব সমাবেশ, মানববন্ধন, নিরীহ কর্মসূচি সেখানে আপনারা পুলিশ দিয়ে হামলা করেছেন। সে একটা অবস্থান ধর্মঘট, সেখানে শফিউল বারী বাবু মরুদ স্বেচ্ছাসেবক দলের সভাপতি, তাকে গান পয়েন্টে কিভাবে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। আরেকটি অবস্থান ধর্মঘট থেকে সেখানে সেই অভিযোগটাই যে আপনারা আসলে যে অভিযোগটা বারবার করে আসেন যে আপনারা পথে নামতে পারছেন না, পথে নামতে দেওয়া হচ্ছে না। আমি একটু ডক্টর মিজানুর রহমান সাহেবের কাছে যেতে চাই। ডক্টর মিজানুর রহমান স্যার, এই যে আমরা জানি যে আওয়ামী লীগ যদি ইশতেহার তৈরির কাজ শুরুই করে থাকে, আপনার কি মনে হয় কোন বিষয়ে আসলে তাদের গুরুত্ব দেওয়া উচিত? মানে মহামারীর সময় স্বাস্থ্য খাতের যে দুর্বলতাগুলো ভীষণভাবে দেখা গেল, স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর দিকে ইশতেহারে গুরুত্ব দেওয়া উচিত না? আমরা যেটা শুনতে পেলাম গণমাধ্যম কর্মীরা ডিজিটালাইজেশন বা ওই দিকে বোধহয় বেশি গুরুত্ব দেওয়া হবে বা এরকম কিছু। আচ্ছা, সেটা তো একেবারে প্রাথমিক পর্যায়ে। আর 2 বছর বা 2.5 বছর পরে নির্বাচন হবে, এখনই কেন নির্বাচনের কথা বলছে? এটা যদি বলেন, আমেরিকায় যেদিন শপথ গ্রহণ করে আমেরিকার প্রেসিডেন্ট, ওই দিন থেকে আবার তাকে পুনর্নির্বাচনের জন্য কাজ শুরু করে। এটা আমি মনে করি না যে এটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আর যেটা আসলে খুব দরকার, মাহমুদুর রহমান মান্না ভাইয়ের সাথে আমি একমত যে যদি কোথাও এরকম অবস্থা হয়, জনসভা করার অনুমতি না দেওয়া হয়, আমি মনে করি গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রক্ষার্থে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে কাজ করার স্বার্থেই অবাধে তাদের জনমত প্রকাশ করা, জনসভা করার সুযোগ করে দিতে সরকারকে দিতে হবে। তবে আমি মনে করি যে ট্র্যাডিশনাল ফর্ম অফ পলিটিক্স যেটা ছিল
লক্ষ জনতার মিছিল মিটিং যেগুলো আছে, এগুলো আজকের এই প্রযুক্তির দিনে অনেক অকার্যকর হয়ে গেছে। আপনি যদি একটা জনসভা করেন, আমাদের এই প্রিন্স ভাই এখন যে কথা বলতেছে, এই মুহূর্তে বাংলাদেশের অন্তত 10 লক্ষ লোক এটা শুনছে। আর উনি যদি একটা পল্টনে জনসভা করতেন, তাহলে সর্বোচ্চ 10,000 লোক আসতো। আমি বলছি যে কথা তো সব বলা হচ্ছে, এবং সরকারের সমস্ত সমালোচনা মাহমুদুর রহমান মান্না ভাই যা করেন এগুলো প্রত্যেকদিন টেলিভিশনে আসে, এবং এগুলো অনেকগুলো সরকারের কাজেও লাগে। কারণ সব সমালোচনা যে সরকারের ক্ষতি করে তা না, অনেক সমালোচনাই হয়তো দরকারে আছে। তো আমি মনে করি যে এই স্পেসটা গভর্নমেন্টকে তৈরি করে দিতে হবে, বিরোধী দল যাতে তার অবাধে তার মতামত গুলো, কারণ মাহমুদুর রহমান মান্না ভাইয়ের মতন বড় যে নেতারা আছেন, বা জোনায়েদ সাকি, জাফরুল্লাহ চৌধুরী থেকে আরম্ভ করে এই যে আমাদের বিশিষ্ট নাগরিক যে বড় বড় নেতারা আছেন, তাদের জনসমর্থন কি পরিমাণ আছে এটা প্রমাণ করার জন্য হয়তো রেস কোর্সের ময়দানটা তাদেরকে দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আরেকটা হচ্ছে যেটা আহমদ ভাই বললেন যে মান্না ভাইরা জয় বাংলা স্লোগান দিয়েছেন, আমার রাষ্ট্র ধর্ম যার যার বলেছেন, এখন জামাতের সাথে থাকবেন কিনা? হ্যাঁ, ওনাদের জামাতের সাথেই থাকতে হবে, কারণ এইগুলো হচ্ছে কৌশলের ব্যাপার। একটা হচ্ছে নীতি, নীতি এটা ধরে রাখতে পারেন, কিন্তু নির্বাচনে জিতার জন্য জামাত আপনাদের পক্ষে থাকলে জামাত ঠিক, আর আপনাদের বিরুদ্ধে গেলে জামাত বেঠিক। 86 সালে যখন নির্বাচনে গিয়েছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে, তখন কিন্তু খুব সুখ অনুভূত হয়েছিল আপনাদের। মানে আমি কি বলছি জামাত ঠিক বেঠিক তো বলি নাই, আমি বলছি জামাতের সাথে যেতে হবে, অথবা জামাত নিষিদ্ধ করছেন না কেন বলেন তো? আমি তো জামাতের হচ্ছে না, কেন নিষিদ্ধ করছেন না? আমি বলছি কৌশলের ব্যাপার, একটা হচ্ছে নীতি আর একটা হচ্ছে কৌশল, স্ট্র্যাটেজি পয়েন্ট অফ ভিউ থেকে যে যেখানে যাবার জায়গা মতোই যাবে, এই নিয়ে কোনো মানে সন্দেহ নেই। এখন যেটা সর্বশেষ আপনি যে প্রশ্ন করছেন তার জবাবে আমি বলবো, হ্যাঁ, আমাদের যদি রাজনৈতিক দল, এটা শুধু মানে আওয়ামী লীগের জন্য না, যারাই নির্বাচন করবে, আমি মনে করি যে নির্বাচন করতে গেলে যে কথাগুলো আমরা প্রত্যেক বছর গত প্রায় 15-20 বছর যাবৎ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক যে আলোচনাগুলো করি, এইগুলো অব্যাহত থাকবে, এগুলো ইলেকশনের আগ দিন পর্যন্ত এই অবস্থা হবে। আর মান্না ভাই কি অভ্যুত্থানের কথা বলছেন? হ্যাঁ, অভ্যুত্থানের কথা বলছেন, গণ অভ্যুত্থান। 64 গণ অভ্যুত্থান, আইয়ুব খান চলে গেছে, এখানে আসছে আরেক সামরিক শাসক আসছে। 90 সালেও গণ অভ্যুত্থান, এরশাদ চলে গেছে, এখানে একটা ফরম্যাট ছিল, যে ফরম্যাটে আবার একটা সরকার। কিন্তু এখন যে সমস্যাটা হয়েছে, এখানে 3 দলের সমঝোতাও আর কার্যকর নাই যে আমরা একটা নতুন করে কিছু একটা করবো। আর আমি মনে করি না অন্তত এই আইয়ুব খানের যেভাবে গণ অভ্যুত্থানের মধ্যে ক্ষমতাচ্যুত হয়েছে, আর এত সহজে আওয়ামী লীগকে একই প্রক্রিয়ায় মানে সেই অবস্থা আপনি আর দেখছেন না। মাহমুদুর রহমান মান্নার কাছে খুবই অল্প সময়ের জন্য আমি যেতে চাই, একদম শেষ অনুষ্ঠানের শেষ প্রশ্নটা তাকেই আমি করতে চাই। মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্ট তো আছে কি নাই, কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি যে ঐক্যফ্রন্ট নাই বা আছে, থাকলে সেরকম কার্যক্রম আমরা দেখি না। আসলে সামনের নির্বাচনে আপনার দলটি নিয়ে আপনার কি ভাবনা, একদম ছোট করে এক লাইনে যদি আমাকে বলতেন। একদম ছোট করেই বলবো আমি, কিন্তু দুটো প্রশ্নের জবাব আমার না দিলেই চলবে না। একটা হচ্ছে, যেহেতু ডক্টর মিজান বলেছেন ভেরি ওয়েলকাম, আমি তাকে বলছি প্লিজ অ্যাসিওর মি যে আপনারা সব রেসকোর্সে আমাদেরকে সভা করতে দেবেন। আমি একা করি, অথবা আমার সাথে ডক্টর জাফরুল্লাহ, জোনায়েদ সাকি, নুরুল হক নূর মিলে করবো, সেটা আমাদের ব্যাপার, আমাদের চয়েস। বলেন দেবেন, আমি রাজকোর্সে জনসভা করে দেখিয়ে দেবো যত কথা বলেন সেগুলোর পেছনে সত্যতা কতখানি আছে। এই হলো প্রথম প্রশ্নের জবাব। 2 নম্বর হচ্ছে, জামাতের সঙ্গে আমি যাব না বলছি এখানে আপনাদের সবার সামনে, কিন্তু যেরকম করে আমি আওয়ামী লীগে থাকতে হয়েছে, যুগপৎ আন্দোলন জামাত তো করেছে, 5 দল 7 দল 8 দল জামাত এরকম করে যুগপৎ আন্দোলন করে করবে, সেটাও আটকাবেন নাকি? তা তো করতে পারবেন না। দুটো প্রশ্নের জবাব। 3 নম্বর, অভ্যুত্থান হবে না নিয়ে তো কন্টেস্ট করবার দরকার নেই। আমরা পারলে অভ্যুত্থান করব, না যদি পারি তো ব্যর্থ হব, কিন্তু অভ্যুত্থান করবার জন্য যে সভা সমিতি করতে দেওয়া হয় সেটা করতে দেন, সেরকম করে গণতান্ত্রিক পরিবেশ দেন। এই যে রেসকোর্সে জনসভা একটা অনুমতি দিলেই হচ্ছে না তো, আমি মাইকিং করব, পোস্টার দেবো, সব পাবলিসিটি করতে দেবেন। যদি সেই গার্ডস আওয়ামী লীগের থাকে তাহলে দিক আমাকে, মাহমুদুর রহমান মান্নাকে একা, আই উইল শো হোয়াট ক্যান আই ডু, বাট ইউ অ্যাসিওর মি যে এটা দেবেন। তাহলে আপনারা বলবেন দেন, আমি দরখাস্ত দিয়ে ঘুরতে থাকবো, তার দিন ঠিক আগের রাত্রে বা 12 ঘন্টা থাকতে দেবেন, তাহলে তো আর হবে না। ওই রকম মানে ছল চাতুরি করতে আমাদের হাতে সময় শেষ।
বলতে সাহস যদি থাকে তাহলে বলেন যে আমরা দেবো, আপনারা বলেন এই। আচ্ছা, তাহলে আর বলতে পারলাম না। শেষ কথা যদি বলেন নির্বাচনটা কীরকম করে করব সেটা নির্ভর করছে আন্দোলনের গতি প্রকৃতি যেরকম করে যাবে, যেরকম করে রাজনৈতিক শক্তিগুলো আবার একত্রিত হবে, সেই একত্রিত হওয়ার ভিত্তিতেই আমরা নির্বাচন করতে হবে। কিন্তু এখন আমাদের মাথায় নির্বাচন নাই, এখন সরকার সরতে হবে, তারপরে নির্বাচন। এখন আপনাদের মাথায় নির্বাচন নেই, এখন সরকার পতনের আন্দোলন নিয়ে আপনারা এগোবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমজনতার সঙ্গে থাকবার জন্য। আমজনতার শক্তি বড় শক্তি।